আসসালামু আলাইকুম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা পেয়েছি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর সবচাইতে বেশি সংখ্যক তাজা প্রাণের বিনিময়ে আমরা এই যে স্বাধীনতাটা অর্জন করলাম, এই স্বাধীনতাটা ঠিক যেভাবে আমরা পেয়েছি, আমরা যেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, এই এগিয়ে যাওয়াটার একটি প্রধান বাধা হিসেবে দাঁড়িয়েছে গত ১৬টি বছর বাংলাদেশে যে রাষ্ট্র ক্ষমতা শেখ হাসিনা পরিচালনা করেছে। রাষ্ট্র পরিচালনা করে শেখ হাসিনা যে বিষাক্ত বীজ বাংলাদেশে বপন করে দিয়ে গেছেন, এই বিষাক্ত বীজ এখন বাংলাদেশের এই বিজয়কে চারদিক থেকে ঘিরে ধরছে। চারদিক থেকে বিষাক্ত কীটরা যেভাবে ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অথবা পুলিশের যে নতুন আইজিপি হয়েছেন অথবা সেনাপ্রধান যে গুরু দায়িত্ব পালন করছেন এই মুহূর্তে, তারা এই গুরু দায়িত্বটি কতটুকু সামনের দিকে টেনে নিয়ে যেতে পারবেন সেই জায়গায় এখনো কিন্তু অনেক সন্দেহের অবকাশ আছে। দেখুন, ছাত্র জনতা রাজপথে আছে, তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখছে, তারপরেও কিন্তু একের পর এক সমস্যা আমাদের সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে। ছাত্র জনতার এতগুলো তাজা প্রাণের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা যে বিজয়টি পেয়েছি, তার পরপরই আমরা কিন্তু আরও একটি বড় সমস্যার সম্মুখীন হয়েছি, সেটা হচ্ছে বন্যা। একদিকে এই আওয়ামী ফ্যাসিস্ট যে বিষাক্ত বীজ সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের বিষাক্ত কর্মকাণ্ড, তাদের নানা ষড়যন্ত্র, এর মাঝেও বন্যা দুর্গত এলাকায় ছাত্র জনতা, বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই ঝাঁপিয়ে পড়লো। এর মাঝে আবার শুরু হলো কি, আপনার এই যে সচিবালয়ে একটি ষড়যন্ত্র হলো, আপনারা দেখেছেন। তো তারা সেই জায়গা থেকে উৎখাত হলো। তারপরে আবার দেখালো গ্রাম্য পুলিশের একটি ষড়যন্ত্র। তারপর দেখলাম যে একের পর এক দাবি দেওয়া নিয়ে প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও, সচিবালয় ঘেরাও, এটা সেটা সবকিছু। এর মাঝে ছাত্র জনতা একটি ভালো কাজ করেছে, তারা একটা ডিক্লারেশন দিয়েছে, তারা একটা হুমকি দিয়ে বলেছেন যে দাবি দেওয়া লিখিত আকারে দেন, যদি কেউ এভাবে কিছু একটা ঘেরাও করতে আসে তাদেরকে প্রতিহত করা হবে। তারপরে কিছুটা সময় কিন্তু আমরা মোটামুটি ভালো চলছে। এর মধ্যেও কিন্তু ষড়যন্ত্র যে থেমে গেছে তা না। আমরা দেখলাম যে আরাফাতে রহমান, এই কুলাঙ্গারটা গ্রেপ্তার হয়েছে। আমরা উত্তরাতে দেখলাম যে এই যে পুলিশের যে বাতের হোটেলের হারুন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আসলে আমরা কিছুই পাইনি। জাতীয় সবগুলো নিউজে আসলো, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে না তাদেরকে পাচার করে দেওয়া হলো, বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়া হলো, সেই বিষয়টিও কিন্তু আমরা ক্লিয়ার হতে পারছি না। তো এই যে পুলিশ প্রশাসনে যে ষড়যন্ত্রের বীজ অথবা শেখ হাসিনার বিষাক্ত যে বীজ বপন করে দিয়ে গেছে গত ১৭ বছর, এটা সেনাবাহিনী তো, নৌবাহিনী বলেন, প্রশাসনে বলেন, ডিসি, এসপি, সব জায়গায় কিন্তু এই শেখ হাসিনার বিষাক্ত কীট, এই নরকের কীট এখনো বাংলাদেশে আছে। এই তারা তাদের ষড়যন্ত্র করছে। এখন আবার নতুন করে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে ঢাকা মেডিকেল কলেজে। ঢাকা মেডিকেল কলেজে একই রাত্রে 3টা ঘটনা ঘটলো গতকাল। একটা হচ্ছে একটা ছাত্র, তিনি চিকিৎসা নিতে আসছেন, অ্যাক্সিডেন্ট করে তাকে চিকিৎসা দেওয়া হলো না। তারা বলছেন যে এখানে তার পরিবার কেউ নাই দেখে তাকে চিকিৎসা দেওয়া যায়নি। কেন রে ভাই? বাংলাদেশের যে কোনো মানুষ, এটা তো প্রাইভেট হসপিটাল না, পাবলিক হসপিটাল, এখানে যে কেউ গেলেই যে কেউ চিকিৎসা নিতে পারে। আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি। এখানে একটা স্লিপ কাটতে হয় 20 টাকা 25 টাকা, যে কোনো ডাক্তারই কেটে দিতে পারে। আর যদি কেউ না থাকে তাহলেও এটা সরকারের খাতায় লিখে রাখেন, এটা সরকার দিবে। 20-25 টাকার জন্য একজনের চিকিৎসা হবে না 30 টাকার জন্য? এটা করলেন না। এখানে তার স্কুলের বা তার ভার্সিটির ছাত্ররা এসে আবার একটা হাঙ্গামা করলো, তারা চলে গেল। তারপরে হলো কি, একজন বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন, তার পরিবার তাকে নিয়ে আসলো, কিন্তু তার চিকিৎসা হলো না, ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করলেন। কেন রে ভাই? ডাক্তারের কাছে যখন একটি মানুষ আসে চিকিৎসা নিতে, খুব মানে তার পরিবাররা চায় যে তারা মৃত ঘোষণা করার আগে ডাক্তার একটু চেষ্টা করুক, একটু দেখুক। সেই চেষ্টাটা আপনারা করতে পারতেন, সেটা না করে তাদেরকে মৃত ঘোষণা করলেন, তারা একটা গ্যাঞ্জাম গ্যাদারিং করলো। এই যে দুইটা ঘটনা ঘটলো, এই দুইটা ঘটনার পেছনে আমি মনে করি ডাক্তাররা দায়ী। পুরোপুরি ডাক্তাররা দায়ী। আমি তৃতীয় পয়েন্টার আসবো, তার আগে ডাক্তাররা দায়ী এই কারণে এই যে শেখ হাসিনার যে বিষাক্ত কীটরা
প্রত্যেকটা জায়গায় আছে, এটা ঢাকা মেডিকেলও আছে, সারা বাংলাদেশেই ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রত্যেকটা সেক্টরে আছে। তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। তারা হয়তো বা চাইছিলেন যে এরকম একটা ঘটনা ঘটুক যেটার মধ্য দিয়ে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় ঢাকা মেডিকেলে, সেটা হয়তো তারা করতে সমর্থ হয়েছে। তৃতীয় যে ঘটনাটা ঘটেছে, রান্দা নিয়ে বড় বড় কিছু দুষ্কৃতিকারী ঢাকা মেডিকেলে ঢুকে গিয়ে সে জায়গায় ডাক্তাররা কোবাচ্ছেন, তারপরে যারা চিকিৎসা নিতে আসছেন তাদের কোবাচ্ছেন, ইন্টার্নিস্ট ছাত্রদের কোবাচ্ছেন। কেন রে ভাই, এটা কোন ঘটনা? এটা ওই যে শেখ হাসিনার যে বিষাক্ত কীট, যে ষড়যন্ত্র, নরকের কীট যারা আছেন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, তাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের আরেকটা অংশ হচ্ছে এটা। এই তিনটাকে কিন্তু একসাথে মিলাইলে একদিকে শেখ হাসিনার যে কীট পতঙ্গ এখনো ডাক্তার সমাজে আছেন, তারা চিকিৎসা না দিয়ে তারা একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চান, আর অন্যদিকে এই যে যারা আবার ঢুকে হামলা টামলা করলে আইসিইউ টাইসিইউ সবকিছু ভেঙে চুরমার করে দিল, তারাও কিন্তু আরেকটি ষড়যন্ত্র করলেন। এগুলো ওই কীটের অংশ বিশেষ। এখন প্রশ্ন হচ্ছে, এই যে কীটরা যা করলেন তার ফলাফল কিন্তু তারা পেলেন। দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেটা মূল অন্যতম একটা স্লোগান ছিল কি, কমপ্লিট শাটডাউন। এখন ইন্টার্নি ডাক্তাররা কি করলেন, সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিলেন। আজকে যিনি স্বাস্থ্য উপদেষ্টা, তিনি বললেন যে না, এই কমপ্লিট শাটডাউন থেকে আপনারা সরে আসেন, আপনারা তাদেরকে অনুরোধ জানাচ্ছেন। আমি মনে করি যে এখন যে বর্তমান একটি প্রেক্ষাপটে যে সিচুয়েশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এটা যদি আওয়ামী কুলাঙ্গার কীটরা যদি এই সমস্ত কর্মকাণ্ড করে, তাদেরকে প্রতিহত করতে হবে। আর যেই ডাক্তাররা এখন এমন একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যেও এরকম একটি সিচুয়েশন তারা তৈরি করে, যে কমপ্লিট শাটডাউনের নামে তারা যে আন্দোলনটি করছেন, সেটাও কিন্তু যৌক্তিক নয়। তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটাও দেখতে হবে। কারণ আমরা যেদিকেই তাকাচ্ছি শুধু ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, চারিদিকে শুধু ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্র তত্ত্ব থেকে আমাদের উত্তোলন ঘটাতে হলে আমাদের কিন্তু অনেকটুকু সময় দিতে হবে। কারণ শেখ হাসিনা গত 16-17 বছর যাবৎ যে ষড়যন্ত্রকারীদের বীজ সারা বাংলাদেশে বপন করেছে, সেটা একদিনে দুদিনে শেষ হয়ে যাবে, এটা যদি আমরা চিন্তা করি, সেটা কিন্তু সমীচীন নয়। দেখুন, শেখ হাসিনা এখন ভারতে বসে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের আরো হাই ট্রেন্ড আপ হচ্ছে, কিভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশকে আরো বেশি অস্থিতিশীলতা তৈরি করা যায়, সেই তত্ত্বগুলো কিন্তু তিনি শিখছেন। তো এই জায়গা থেকে বলবো, আমাদের সবাইকে আরেকটু অহিংস হতে হবে, সবার সাথে একটু রয়ে শুয়ে কথা বলতে হবে, যার যার অবস্থান থেকে তার যেই দায়িত্ব, গুরু দায়িত্ব, সেটা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে। তা না হলে কিন্তু এই যে ছাত্র জনতার যে বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি, এই স্বপ্নটি কিন্তু কখনোই বাস্তবায়িত হবে না। এই স্বপ্নটি যদি বাস্তবায়িত না হয়, তাহলে এই ছাত্র জনতারা যেই কয়েক হাজার রক্ত দিলেন, তাদের প্রাণ উৎসর্গ করলেন, সেটা যেমন বৃথা হয়ে যাবে। আমরা যেরকম একটি ফেসিবাদী তন্ত্র, একটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্য দিয়ে গত 16-17 বছর 19 বছর কাটিয়েছি, আগামীর দিনগুলো আমাদের ঠিক সেভাবে কাটাতে হবে। তো সেই জায়গা থেকে যার যার অবস্থান থেকে সে যদি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আমি আশা করি আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন যেটা দেখছি, সেই বাংলাদেশটি গঠন করতে পারবো। তাহলেই হয়তো বা ডক্টর মোহাম্মদ ইউনূস সফল হতে পারবেন। তা না হলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যর্থ করার আপ্রাণ কিন্তু চেষ্টা চারদিক থেকে করছেন, সেটা কোনো ক্রমেই হতে দেওয়া যাবে না। আমাদের এই নতুন বাংলাদেশ আমাদেরকে সামনের দিকে নিয়ে যেতে হবে, সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।